শুরুতেই জানিয়ে দেব, জঙ্গল সেলিমপুরের নামল কমান্ডো ড্রোন, তবুও কেন ব্যর্থ বিএপি সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব, হাদির খুনিরা ভারতে ধরা পড়ায় প্রবল আতঙ্কে হাসনাত সার্জিসরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো, ইসরায়েলকে জব্দ করতে বাংলাদেশকে পাশে চাইছে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশ নির্বাচনের কয়েকদিন আগে গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন র‍্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। রীতিমতো মাইকে ঘোষণা করে পুলিশ ও র‍্যাবের গাড়িতে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই চট্টগ্রাম নগরীর খুব কাছেই অবস্থিত জঙ্গল সলিমপুর এলাকা একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন নাম তেমনই তার বাহার। জঙ্গল সলিমপুর যেন অপরাধী, সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। সেখানে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। সত্যি জঙ্গলরাজ চলছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ক্ষমতায় পালাবদল ঘটেছে। ভূমিধস জয় পেয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এবার জঙ্গল সলিমপুরে বড়সড় অভিযান চালাল বিএনপি সরকার। তবে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেছেন, জঙ্গল সলিমপুরে এখন থেকে পুলিশ ও র‍্যাবের দুটি স্থায়ী কেন্দ্রের কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, যদি প্রয়োজনে কামান দেওয়া লাগে কামান দেব। ডিআইজি আহসান হাবিব দাবি করেন, এই অভিযানে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের ৩,২০০ সদস্য অংশ নিয়েছেন। তিনি দাবি করেন, আমাদের মূল ফোকাস ছিল এই বিশাল অংশে আমাদের অধিকার প্রতিষ্ঠা করা, এবং আমরা সেটি করতে পেরেছি। এবার থেকে পুলিশ ও র‍্যাবের দুটি ক্যাম্প এখানে কাজ করবে। ওয়াকিবহল মহলের মতে, পাহাড় কেটে কেটে তৈরি হওয়া এলাকাটিতে প্লট বাণিজ্য, অস্ত্র ও মাদক নিয়ে প্রায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই চলে। ২০২৪ সালের অগাস্টে সরকার পরিবর্তনের পর দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে এবং ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছিল। জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। তাতে একজনের মৃত্যু হয় এবং ৪ জন অপহৃত হয়েছিলেন। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এই এলাকার ইতিহাস অতি নির্মম, তাই জঙ্গল সলিমপুরকে দেশের ভিতরেই একটি দেশ বলে আখ্যা দেওয়া হয়। এখানে আইনের শাসন নেই, প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। আওয়ামী লীগ আমলে ২০২২ সালে একবার র‍্যাবের সাথে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের সংঘর্ষে গোলাগুলি চলেছিল। পরে এই এলাকায় প্রশাসন উচ্ছেদ অভিযান চালাতে গেলেও সংঘর্ষ হয়। আওয়ামী লীগের আমলে একাধিকবার চেষ্টা হয়েছিল জঙ্গল সলিমপুরে আইনের শাসন প্রতিষ্ঠা করার, কিন্তু তা হয়নি, কারণ এই এলাকাটি নিয়ন্ত্রণ করে বিভিন্ন গ্রুপ। এর মধ্যে রয়েছে ইয়াসিন গ্রুপ, রোকন গ্রুপ কিংবা রিদবান গ্রুপ। তারাই এখানকার ছায়া প্রশাসক। এখন দেখার, বিএনপি সরকার এই এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে কিনা। তবে অভিযানের আগেই যেভাবে তথ্য ফাঁস হয়েছে, তাতে বোঝা যাচ্ছে এর শিকড় অনেক গভীরে। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানা যাচ্ছে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলি বেশ কয়েকদিন ধরেই তাদের দিকে নজরদারি রাখছিলেন। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ভারত বাংলাদেশের বনগাঁ সীমান্তের কাছে একটি গ্রামে হানা দেয় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। এরপরই ২ অভিযুক্ত ফয়সাল করিম মাসুফ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনই বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত বলে পরে জানায় পশ্চিমবঙ্গ পুলিশ। উল্লেখ্য, গত ডিসেম্বরে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশ জুড়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। কার্যত উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকার নানাভাবে চেষ্টা করেছিল হাদি হত্যার দায় ভারতের ওপর চাপাতে। সেই সঙ্গে ইনকিলাব মঞ্চ, এনসিপি সহ একাধিক সংগঠন হাদি হত্যাকাণ্ডের পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলেই সরাসরি অভিযোগ জানাতে থাকে। একটা সময় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল, হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। একবার এমন দাবিও করা হয়েছিল যে কলকাতা পুলিশ মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে।
কিন্তু প্রথম থেকেই ভারত সরকার এই দাবিগুলি অস্বীকার করে এসেছে। এবার তারা ভারত থেকেই গ্রেপ্তার হল। ফলে ঢাকা পুলিশের দাবি কার্যত মান্যতা পেল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কূটনৈতিক সূত্রের খবর, ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত 2 দুষ্কৃতীকে গ্রেপ্তারের বিষয় কিছু জানানো হয়নি। তবুও কলকাতার উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের অফিস রবিবার রাতেই সক্রিয় হয়েছে। ধৃত দুজনকে হেফাজতে পাওয়া বা জেরা করার জন্য ভারত সরকারের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছেন তিনি। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামের ধৃত 2 দুষ্কৃতীকে ভারতীয় গণমাধ্যম শরীফ ওসমান বিন হাদির সন্দেহভাজন হত্যাকারী হিসাবে চিহ্নিত করেছে। তাদের বিষয়ে কনসুলার অ্যাক্সেস দেওয়া হোক। ওয়াকিবহাল মহল বলছে, এই বিষয়ে ভারত সরকারের উচিত হবে দ্রুত ব্যবস্থা নেওয়া। তবে ভারতীয় গোয়েন্দারা এবং পুলিশ আধিকারিকরা প্রথমেই নিশ্চিত হতে চাইবেন এই দুজনই ওসমান হাদির হত্যাকারী কিনা। পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য কাগজপত্র পরীক্ষা করার পর ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট যাবে। তারপরই মূল সিদ্ধান্ত নেবে ভারত সরকার। এতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু হাদি হত্যার বিচারে ভারত যদি তারেক রহমান সরকারকে পূর্ণ সহযোগিতা করে, তাহলে তা 2 দেশের সম্পর্কের উন্নতিতে সহায়ক হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। পশ্চিম বিশ্বের মধ্যে পরমাণুধর রাষ্ট্র পাকিস্তান, ন্যাটোভুক্ত দেশ তুরস্ক। তবে পাকিস্তান বা তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে পাশে চাইছে ইরান। গত 28শে ফেব্রুয়ারি থেকে ভয়ানক পরিস্থিতি। দাবানলের মধ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। সর্বোচ্চ নেতা খামেনেইকে হারালেও ভয়ঙ্করভাবে একাই লড়ে যাচ্ছে ইরান। এক প্রকার বলা যায় ধর্মযুদ্ধ। কিন্তু ইরানের বিরুদ্ধে কথা বলছে কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব। মধ্যপ্রাচ্যের যুদ্ধে হঠাৎই উঠে এসেছে বাংলাদেশের কথা। বাংলাদেশকে নিয়ে চলছে আলোচনা, তাও আবার ইরানকে সারথি হিসাবে ধরে। ঢাকার দূতাবাসে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাদাদি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তবে ইরান ভয় পায় না এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ একটি মুসলিম দেশ। ইরানের রাষ্ট্রদূত জানান, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার ক্ষমতা রাখে তার দেশ। ড্রোন ও মিসাইল সহ সব অস্ত্র পর্যাপ্ত পরিমাণে থাকায় কোনো দেশ থেকেই ইরানের লজিস্টিক্স সাপোর্ট দরকার নেই। এই যুদ্ধের সময়ে শিক্ষার্থীদের কি হবে সেই বিষয়ে তিনি বলেন, যুদ্ধের শুরু পরে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধের সময়ে নিহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘরে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 600 ব্যালিস্টিক মিসাইল এবং 1500-র বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের বদলে টার্গেট বানানো হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও দূতাবাস। হামলা আটকাতে গিয়ে স্টক শেষ হচ্ছে। বাংলাদেশ সরকারের অবস্থান নিয়েও কথা বলেন ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিবৃতির মাধ্যমে সহমর্মিতা জানিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এখন ক্ষমতায় রয়েছে বিএনপির সরকার। সত্যিই কি বিএনপির সরকার পাশে দাঁড়াবে ইরানের? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশি তেলবাহী জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে শঙ্কা তৈরি হলে বাংলাদেশ ইরানের কাছে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে। জ্বালানি খাতের কর্মকর্তারা জানান, প্রণালীতে প্রবেশের আগে ইরানি কর্তৃপক্ষকে জানালে বাংলাদেশি জাহাজগুলোকে জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জ্বালানি পণ্য নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে।